পেশোয়ার কি আমির, নারায়ণ গঙ্গোপাধ্যায়। চাটুজ্যেদের রকে বসে আমি একটা পাকা আমকে কায়দা করতে চেষ্টা করছিলুম, কিন্তু বেশিক্ষণ খেতে হলো না। গোটা চারে কামড় দিয়েই ফেলে দিতে হলো। শান টক, দাঁতগুলো করে শিরশির করতে লাগলো। মেজাজটা বেজায় খিঁচড়ে গেল আমার। বাড়িতে মাংস এসেছে দেখেছি, রাত্রিরে জুত করে হাড় চিবোতে পারবো কিনা কে জানে। এই সময় পটলডাঙার টেনিদা এসে হাজির। গাঁক গাঁক করে বললে, এই পালা, আমটা ফেলে দিলি যে বড়। যাচ্ছে তাই টক, খাওয়া যায় নাকি? টক? টেনিদা ধূপ করে আমার পাশে বসে পড়ে বললে, টক বলে বুঝি গেরাজ্জি হলো না? সংসারে টক যদি না থাকতো তাহলে আচার পেতিস কোথায়? টক যদি না থাকতো তাহলে কি করে দই জমতো? টক যদি না থাকতো তাহলে চাল কুমড়োর সঙ্গে কামরাঙার তফাৎ কি থাকতো? বলি টক যদি না থাকতো তাহলে তাহলে পিঁপড়েরা কি করে টক টক হতো? টক না থাকলে পৃথিবীতে আরো অনেক অঘটন ঘটতো, কিন্তু সেসবের লম্বা লিস্টটি শোনবার মতো উৎসাহ আমার ছিল না। আমি বাধা দিয়ে বললুম, তো তাই বলে অত অত টক আম কোনো ভদ্রলোকে খেতে পারে নাকি? আমের গন্ধে কোত্থেকে একটা মস্ত নীল রঙের কাঁঠালে মাছি এসে হাজির হলো। সেটা টেনিদার খাঁড়ার মতো মস্ত নাকটার ওপর বসবাস করবার চেষ্টা করছিল। আমার কথা শুনে টেনিদার সেই পাল্লায় নাকের ভেতর থেকে রণডমরুর মতো একটা বিদঘুটে আওয়াজ বেরোলো। মাছিটা শূন্যে বার দুই ঘুরপাক খেয়ে বোঁ করে মাটিতে পড়ে গেল। ভিড়মি খেলো না হাট ফেলি করলো কে জানে। টেনিদা বললে, ইস, খুব যে ভদ্রলোক হয়ে গেছিস দেখছি। তবু যদি পালা জ্বরে ভুগে দুবেলা পটল দিয়ে শিঙি মাছের ঝোল না খেতিস, তুই কি আমার গাবলু মামার চাইতেও ভদ্রলোক? জানিস, গাবলু মামা এখন 400 টাকা মাইনে পায়। আমি বেজার হয়ে বললুম, জেনে আমার লাভ? তোমার গাবলু মামা তো আমায় টাকা দিতে যাচ্ছে না, তোর মতো অখাত দিকে না টাকা ধার দিতে বয়ে গেছে গাবলু মামার। টেনিদার নাক দিয়ে আবার একটা আওয়াজ বেরুলো। জানিস, 3 বার আইএ ফেল করা গাবলু মামা অত বড় চাকরিটা পেল কি করে? স্রেফ টক আমের জন্যে। টক আমের জন্যে? আমি হাঁ করে রইলুম। টক আম খেলে বুঝি ওই রকম চাকরি হয়? খেলে নয় রে গাধা, খাওয়ালে। তবে তাক বুঝে খাওয়াতে জানা চাই। বলছি তোকে ব্যাপারটা, অনেক জ্ঞান লাভ করতে পারবি। তার আগে গলির মোড় থেকে 2 আনার ডালমুট নিয়ে আয়। জ্ঞান লাভ করতে চাই আর না চাই, টেনিদা যখন একবার ডালমুট খেতে চেয়েছে তখন খাবেই। পকেটে পয়সা থাকলে ও ঠিক টের পায়। কি করি, আনতেই হলো ডালমুট। তুই পেট রোগা, এসব তোর খেতে নেই বলে হ্যাঁচকা টানে টেনিদার ঠোঙাটা কেড়ে নিল। আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলুম। খেতে যখন দেবে না তখন বেশ করে নজর দিয়ে দিই, পরে টের পাবে। টেনিদা ভ্রুক্ষেপ করলে না, বললে, তবে শোন, আমার মামার বাড়ি কোথায় জানিস তো? খড়গপুরে। সেই যে খড়গপুর, যেখানে রেলের অনেক ইঞ্জিন টিঞ্জিন আছে। হ্যাঁ, সেবার গরমের ছুটিতে মামার বাড়ি বেড়াতে গেছি। ওই যে একটা ছড়া আছে না, মামার বাড়ি ভারী মজা, কিলচর নাই। কথাটা একদম বোগাস, বুঝলি? কখনো বিশ্বাস করিসনি। অবশ্যই মামার বাড়িতে ভালো লোক একেবারেই নেই তা নয়। দিদিমা, দাদু এরা বেশ খাসা লোক, বড় মামিরাও মন্দ নয়, কিন্তু ওই গাবলু মামা টামা, বুঝলি, ওরা ভীষণ ডেঞ্জারাস হয়। বললে বিশ্বাস করবি নে, 7 দিনের মধ্যে গাবলু মামা 2 বার আমার কান টেনে দিলে। এমন কিছুই করিনি, কেবল একদিন ওর ঘড়িটায় একটু চাবি দিয়েছিলুম, তাতে নাকি স্প্রিংটা কেটে গিয়েছিল। আর একদিন ওর সাদা নাগরাটা কালো কালি দিয়ে একটু পালিশ করে দিয়েছিলুম। আর একদিন ওর নেটের মশারিতে কাঁচি দিয়ে একটা গ্র্যান্ড জানলা বানিয়ে দিয়েছিলুম।
এর জন্যে, তুই ভাব শুধু এর জন্য 2 দিন আমার কান ধরে পাক দিয়ে দিলে। কি ভীষণ ছোট লোক বল দেখি। তা পড়ে মরুক গাবলু মামা, খড়গপুরে দিনগুলো আমার ভালোই কাটছিল। দিব্যি খাওয়া দাওয়া, মজা সে স্টেশনে রেল দেখে বেড়ানো, হাঁটতে হাঁটতে একেবারে কাঁসাইয়ের পুল পর্যন্ত চলে যাওয়া, বেশ চড়ুই ভাতি, আরও কত কি। বেশ ছিলুম, বেশ মনের মতো বন্ধুও জুটে গিয়েছিল একটি। তার ডাক নাম ঘটা, ভালো নাম ঘটকর্পর। ওর ছোট ভাইয়ের নাম খপনক, আর ওর দাদার নাম বরাহ। ওদের বাবা গোবর্ধন বাবুর ইচ্ছে ছিল ওদের 9 ভাইকে নিয়ে নবরত্ন সভা বসাবেন বাড়িতে। তা এই 3 রত্নেই যথেষ্ট, একেবারে 3 তিরিককে নয়, এক একটা বিচ্ছু অবতার। আর ঘটা তো একেবারে সাক্ষাৎ শয়তানির ঘট। আগে কি আর বুঝতে পেরেছিলুম? তাহলে ঘটার ত্রিসীমানায় কে যায়। ওর ঠাকুমার ভাঁড়ার থেকে আচার টাচার চুরি করে এনে আমায় খাওয়াতো। আমি ভাবতুম অমন ভালো ছেলে বুঝি দুনিয়ায় আর হয় না। কিন্তু শেষকালে এই ঘটাই আমাকে এমন একখানা লেঙ্গি মেরে দিলে যে কি বলবো। একদিন দুপুরবেলা গাবলু মামা বেশ প্রেম সে নাক ডাকিয়ে ঘুমোচ্ছে, আর আমি দরজার ফাঁক দিয়ে উঁকি ঝুঁকি মারছি একটি ছিপ চাঁচবো। গাবলু মামার দাড়ি কামানোর চকচকে খুঁটটা হাত সাফাই করতে পারলে ভীষণ সুবিধে হয়। এমন সময় ফিস ফিস করে ঘটা আমার কানে কানে বললে, হ্যাঁ হ্যাঁ টেনি, আম খাবি? কেন খাবো না, খেতে আর ভয় কি। আর আমায় জানিস তো পেলা, খাওয়ার ব্যাপারে কাপুরুষতা আমার একদম বরদাস্ত হয় না। সঙ্গে সঙ্গে 2 হাত তুলে লাফিয়ে উঠে আমি বললুম, কোথায় রে? আমাদের বাগানে। আমি বললুম, ওরে বাবা। বলবার কারণ ছিল, গোবর্ধন বাবুর খুব ভালো একটা আমের বাগান আছে। বাছাই বাছাই কলমের আম, ল্যাংড়া, বোম্বাই, মিছরিভোগ, আরও কত কি। 1.5 মাইল দূর থেকেও আমের গন্ধে জিভে জল আসে। কিন্তু কাছে যায় সাধ্যি কার? জমদূতের মতো একটা আয়েশা জোয়ান মালি রাত দিন খাড়া পাহারা দিচ্ছে সেখানে। একটু উঁকি ঝুঁকি দিয়েছ কি সঙ্গে সঙ্গে বাজ খাই গলায় হাঁক পারবে। ওইখানে হচ্ছে কি? ওইসব চলবে নি, না পালাইছ তো পিট্টি খাইছ। ঘটা বললে, কিচ্ছু ঘাবড়াসনি বুঝলি, আজ জামাই ষষ্ঠী কিনা, মালি এবেলা শ্বশুর বাড়ি গেছে, ভালো মন্দ খেয়ে দিয়ে সন্ধ্যের পর ফিরবে, আজকেই সুযোগ। অমন জাঁদরেল মালিরও শ্বশুর বাড়ি থাকে? আমার বিশ্বাসই হলো না। ঘটা বললে, সত্যি বলছি টেনি, চল না বাগানে, গেলেই বুঝতে পারবি। গেলুম বাগানে। বেগতিক দেখলেই রামদৌড় লাগাবো, লম্বা লম্বা ঠ্যাং দুটো তো আছেই। গিয়ে দেখি সত্যিই তাই, মালির ঘরে মস্ত একটা তালা ঝুলছে, আর বাগানে গাছ ভর্তি আম আর আম। তাদের কি রং আর ক্যাশা খুশবু! মনে হলো যেন স্বর্গের নন্দন বনে এসে ঢুকেছি, আর চারদিকে অমৃত ঝুলছে। আহা! কিন্তু হলে কি হবে, প্রায় সবগুলো গাছেই বিচ্ছিরি রকমের জাল ঘেরাও করা, ঢিল মারলে পড়বে না, আঁক শীতে নামবে না। শুধু একদিকে বেঁটে চেহারার একটা গাছে কোনো জালই নেই। আর কি আম হয়েছে সে গাছে! মাটির হাতখানেক কাছাকাছি পর্যন্ত আম ঝুলে পড়েছে, পেকে টুকটুক করছে আমগুলো। লালে আর হলদেতে কি আশ্চর্য তাদের রং! দেখেই আনন্দে আমার মূর্ছা যাওয়ার জো হলো। ঘটা বললে, এ আমের নাম হলো পেশোয়ার কি আমির, আমের সেরা। খেলে মনে হবে পেশোয়ারের আঙুর, ভীমনাগের সন্দেশ আর কাশির চমচম একসঙ্গে খাচ্ছিস। লেগে যা টেনি। বলবার আগেই লেগে গেছি আমি। চোখের নিমেষে টেনে নামিয়েছি গোটা 15 পেশোয়ার কি আমির। তারপর বেশ টুসটুসে একটা আমে যেই কামড় বসিয়েছি, ব্যাস
সঙ্গে সঙ্গে কি যেন হলো সে আমার মনে নেই পেলা। আমি তো মাথা ঘুরে সেইখানেই বসে পড়লাম। ওরে বাস, কিটক কিটক! 10 মিনিট ধরে খালি মনে হতে লাগলো আমার দুপাটি দাঁতের ওপর কেউ দমাদম হাতুড়ি ঠুকছে। আমার দু কানে 30টা ঝিঁঝি পোকা কোরাস গাইছে। আমার নাকের ওপর 3 ডজন উচ্চিংড়ে লাফাচ্ছে। আমার মাথার ওপর 7টা কাঠঠোকরা এক নাগাড়ে ঠুকে চলেছে। যখন জ্ঞান হলো তখন দেখি 2 ডজন পেশোয়ার কি আমির সামনে নিয়ে আমি বসে আছি ধুলোর ওপর। ঘটার চিহ্ন মাত্র নেই। ঘটকর পর কর্পূরের মতোই উবে গেছে। কি শয়তান, কি সাংঘাতিক, কি বিশ্বাসঘাতক! একবার যদি ওকে সামনে পাই তাহলে ওর নাক খিমচে দেব, কান কামড়ে দেব, পিঠে জল বিছুটি আচ্ছা কইরা ঘষে দেব। ওর ছুটির ট্যাক্সের সব অঙ্কগুলো এমন ভুল করে রেখে দেব যে স্কুলে গেলেই সব বেত মারবে। কিন্তু সে তো পরের কথা পরে, এখন কি করি? আমের লোভেই কিনা কে জানে পাটকিলি রঙের মস্ত দাড়িওয়ালা একটা রাম ছাগল গুটি গুটি পায়ে আমার দিকে এগোচ্ছে। আমার সমস্ত রাগ ছাগলটার উপরে গিয়ে পড়ল। বটে, আম খাবে? দেখো একবার পেশোয়ার কি আমিরকে পরখ করে। ছাগলে সব খায় জানিস তো পেলা। ছাতা খায়, খাতা খায়, হকি স্টিক খায়, জুতো খায়। জুতো বুরুষওয়ালাকেও যে বাগে পেলে খায় না এ কথা জোর করে বলা যায় না। আমার সেই কামড় দেওয়া আমটাকেই দিলুম ছুঁড়ে ওর দিকে। মাটিতে পড়তে পেল না। ক্রিকেটের বলের মতোই আকাশে লাফিয়ে উঠে ছাগলটা আমটাকে লুফে নিলে। তারপর ব্যা করে গগনভেদী আওয়াজ হলো। একটা নয়, যেন সমস্ত ছাগল জাতি একসঙ্গে আর্তনাদ করে উঠল। তারপরেই টেনে একখানা দৌড় মারলো। সে কি দৌড় রে পেলা! চক্ষের পলকে বাগান পেরুলো, মাঠ পেরুলো, লাফ মারতে মারতে খানা খন্দল পেরুলো। বোধহয় মেদিনীপুরে গিয়েই শেষ তক সেটা থামলো। আমি জ্বলন্ত চোখে আমগুলোর দিকে তাকিয়ে রইলুম। ঘটাকে একটা খাওয়াতে পারলে বুকের জ্বালা নিভত, কিন্তু সেটাকে আর পাই কোথায়? 3 দিনের মধ্যেও টিকিট ডগাটি পর্যন্ত দেখতে পাবো না এটা নিশ্চিত। তাহলে কাকে খাওয়াই? নির্ঘাত গাবলু মামাকে। 2 দিন আমার কান দুটো বেহালার কানের মতো আচ্ছা করে মুচড়ে দিয়েছে। এ আম গাবলু মামারই খাওয়া দরকার। গোটা আষ্টেক আম কোঁচড়ে লুকিয়ে ফিরে এলুম। ভগবান ভরসা থাকলে সবই সম্ভব হয় পেলা, বুঝলি। বাড়ি ফিরে দেখি ভীষণ হইচই। গাবলু মামা কোন সাহেবের সঙ্গে দেখা করতে যাচ্ছে চাকরির চেষ্টায়। দইয়ের ফোঁটা টোটা পড়ানো হচ্ছে। দিদিমা, বড় মামি, দাদু সবাই একসঙ্গে দুগ্গা দুগ্গা কালি কালি এইসব আওড়াচ্ছেন। গাবলু মামার ঘরে উঁকি ঝুঁকি দিয়ে দেখি কেউ নেই। শুধু টেবিলের ওপর রংচঙে একটা বেতের ঝুড়ি, তাতে বাছা বাছা সব বোম্বাই আম। ভগবান বুদ্ধি দিলেন রে পেলা। কেউ দেখবার আগেই আমি ঘরে ঢুকে গোটা কয়েক বোম্বাই সরিয়ে ফেললুম। তার ওপর সাজিয়ে দিলুম 7টা পেশোয়ার কি আমির, মানে 7টা অ্যাটম বোম। তারপরে গোয়াল ঘরে লুকিয়ে বসে সেই বোম্বাই আমগুলো সাবার করছি। দেখি না সেই ঝুড়িটা নিয়ে গাবলু মামা গটগটিয়ে বেরিয়ে গেলেন। আর দাদু দোরগোড়ায় সামনে দাঁড়িয়ে কালি কালি বলতে লাগলেন। এইবার আমার চটকা ভাঙলো। ওই আম সাহেবের কাছে ভেট যাচ্ছে। গাবলু মামার অবস্থা কি হবে ভেবে আমারই তো গায়ের রক্ত জমে গেল। চাকরি তো দূরে থাক, হাড়গোড় নিয়ে গাবলু মামা ফিরতে পারলে হয়। বেশ খানিকটা অনুতাপই হলো এবার। ইস, এ যে লঘু পাপে গুরুদণ্ড হয়ে গেল রে। বললে বিশ্বাস করবি নি পেলা, ওই আমের জোরেই শেষ তক গাবলু মামার চাকরি হয়ে গেল। কিরে, সেইটাই তো আদত গল্প। যে সাহেবটার সঙ্গে মামা দেখা করতে গেল তার নাম ডার্ক ডেভিল। যতটা না বুড়ো হয়েছে তার চাইতে বেশি ধরেছে বাতে।
প্রায় নড়তে চড়তে পারে না, একটা চেয়ারে রাত দিন কোঁকো করছে। তার হাতেই গাবলু মামার চাকরি। আমের ঝুড়ি নিয়ে গিয়ে গাবলু মামা সাহেবকে সেলাম দিলে। তারপর নাকটা কুঁচকে মুখটাকে হালুয়ার মতো করে বললে, মাই গার্ডেন্স ম্যাঙ্গো স্যার, ভেরি গুড স্যার, ফর ইয়োর ইটিং স্যার। একদম চালিয়াতি। বুঝলি পেলা, আমার মামার বাড়ির ধারে কাছেও আমের গাছ নেই, তবু ওসব বলতে হয়। গাবলু মামাও চালিয়ে দিলে। সাহেবটা বেজায় লোভী। রাত দিন রোগে ভুগে লোভ আরো বেড়ে গিয়েছিল। আমের ঝুড়ি দেখেই সাহেবের নোলা সকসকিয়ে উঠল। তার উপরে আবার সেই পেশোয়ার কি আমির, তার যেমন গড়ন তেমনই রং। তক্ষুনি সে ছুরি বের করলে টেবিলের টানা থেকে। খাম বাবু, হ্যাভ সাম, মানে একটুখানি খাও, বলেই এক টুকরো সে গাবলু মামার দিকে এগিয়ে দিলে। নো স্যার, নো স্যার, আই ইট মেনি স্যার। এইসব বলে গাবলু মামা হাত টাত কচলাতে লাগলো। কিন্তু সাহেবের গো, জানিস তো, ধরেছে যখন খাইয়ে ছাড়বেই। অগত্যা গাবলু মামাকে নিতেই হলো টুকরোটা, আর মুখে দিয়েই, দাদা গো, বাবা গো, গেলুম গো বলে গাবলু মামার চেয়ার শুদ্ধ উল্টে পড়ে গেল। কষে একটা দাঁত নড়ছিল, সেটাও খসে গেল সঙ্গে সঙ্গেই। আর সাহেব আমে কামড় দিয়েই বিটকেল আওয়াজ ছাড়লে, ও গাস, ও ঘোয়াক। তারপরেই তড়াক করে এক লাফে টেবিলে উঠে পড়ল, দাঁড়িয়ে উঠে বলল, ও মাই গড, ঘ্যাচাত। এই বলে আর এক লাফ। মাথার ওপর ফ্যান ঘুরছিল। সাহেব তার একটা ব্লেডকে চেপে ধরলে, তারপর ঘুরন্ত ফ্যানের সঙ্গে শূন্যে ঘুরতে লাগলো বাই বাই করে। সে কি যাচ্ছে তাই কাণ্ড, তোকে কি বলবো পেলা। ঘরের ভেতর নানা রকম আওয়াজ শুনে সাহেবের আরদালি ছুটে এসেছিল। সে সাহেবকে ফ্যানের সঙ্গে বনবনিয়ে ঘুরতে দেখে বললে, রাম রাম, এ কাইসা কাম, বলে সে কাকের মতো হাঁ করে রইল। আর সেই সময়ই ঘুরন্ত আর উড়ন্ত সাহেবের হাত থেকে পেশোয়ার কি আমির টুক করে খসে পড়ল, আর পড়বি তো পর এক্কেবারে আরদেলির হাঁ করা মুখে। এ দেশওয়ালি ভাইজান কাই রে, বলে আরদালি পাই পাই করে একেবারে স্টেশনের প্ল্যাটফর্মে এসে পড়ল। তখন মাদ্রাজ মেল স্টেশন ছেড়ে চলে যাচ্ছে। এক লাফে তাতেই উঠে পড়ল আরদালি। তারপরে পতন ও মূর্ছা। ওয়ালটেয়ারে গিয়ে নাকি তার জ্ঞান হয়েছিল। কেমন করে হলো? আরে কেন হবে না, সাহেব তো ফ্যানের ব্লেড থেকে ছিটকে পড়ল। পড়তেই দেখে আশ্চর্য ঘটনা, সাহেবের 10 বছরের বাত হাত পা ভালো করে নাড়তে পারত না, পেশোয়ার কি আমিরের এক ধাক্কাতেই সে বাত বাপ বাপ করে পালিয়েছে। কাল সারা বিকেল সাহেব মাঠে ফুটবল খেলেছে, আনন্দে সকলকে ভেঙচি কেটেছে। বাড়ি ফিরে তার পেল্লায় মোটা মেম সাহেবের সঙ্গে মারামারি করেছে পর্যন্ত। আর গাবলু মামার জ্বর তক্ষুনি রেমিশন। 10 বালতি জলে চান করে ভাত খেয়ে কোট প্যান্টুলুন পরে গাবলু মামা তক্ষুনি সাহেবকে সেলাম দিতে ছুটল। বুঝলি পেলা, তাই বলছিলুম টক আমকে অচ্ছেদটা করতে নেই, জুত মতো কাউকে খাইয়ে দিতে পারলে বরাত খুলে যায়। ডালমুটের ঠোঙাটা শেষ করে টেনিদা থামল। আহ, এমন বাতের ওষুধ। আমি বললুম, আচ্ছা সেই আম গাছটা। দীর্ঘশ্বাস ফেলে টেনিদা বললে, ওসব ভগবানের দান রে, বেশি দিন কি আর সংসারে থাকে রে। পরদিনই কালবৈশাখী ঝড়ে গাছটা ভেঙে পড়ে গিয়েছিল। ততক্ষণে গাবলু মামার চটকা ভেঙেছে। মাথার ওপরে সাহেবের বুটের ঠোক্কর কাঁধে এসে লাগতেই গাবলু মামার টেনে ছুট। এক দৌড়ে বাড়িতে এসে আছাড় খেয়ে পড়ল। তারপরেই 104 জ্বর, আর তার সঙ্গে ভুল বকুনি। ওই ওই আম আসছে, আমায় ধরলে। বাড়িতে তো কান্নাকাটি। আমার মনের অবস্থা তো বুঝতেই পারছিস। কিন্তু পরের দিন তাজ্জব কাণ্ড।
সকালেই সাহেবের 2 নম্বর চাপরাশি গাবলু মামার নামে একটা চিঠি নিয়ে এসে হাজির। ব্যাপার কি না, গাবলু মামার চাকরি হয়ে গেছে, 250 টাকা মাইনের চাকরি। সমাপ্ত।